আমাদের ট্রেনার আমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং মডিফাই করতে হয়। তো এই স্পোর্টস মার্কস প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। তানবীর আমাদের লেফট আর্ম স্পিনার, তানবীরের জন্য। তো ও প্রথমে ইউজ করে নেয়, তারপর এটা আমি ইউজ করা শুরু করি। মূলত আমার প্ল্যান হচ্ছে যে প্লেয়ারটা ইনজুর্ড না, মানে যে প্লেয়ারটা রানিং করতে পারছে না তাকে তো আমার রানিং করাইতে হবে। তো এটা কীভাবে করানো যায়? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। মানে আমি রানিং করাইলাম না, কিন্তু স্পোর্টস মাস্কটা ব্যবহার করে আমরা রানিংয়ের পরে ওইটুক কন্ডিশন করাই ফেলাম। কারণ কীভাবে এটা কাজ করে? মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবে না, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এখানে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ধরেন হার্টের লোড বাড়লে আপনার যদি ব্লাড সার্কুলেশন বাড়ে, হার্ট যদি বেশি পাম্প করে, আপনার 85%-এর উপরে যখন হার্ট পাম্প করতে থাকবে, লোড যদি বাড়ে, তাহলে আপনার যেটা হবে কি, আমি বলতেছি ট্রেনিংয়ের ব্যাপারটা কিছু হচ্ছে কি, আপনার হার্ট রেট যদি 85%-এর উপরে থাকে, 85%-এর উপরে থাকলে কিন্তু তখন ফ্যাট রিডিউস হতে থাকে। তার নিচে থাকলে কিন্তু ফ্যাট রিডিউস হবে না। এই মার্চ সামটাইম হার্টের উপরে প্রেশার ক্রিয়েট করে এমনভাবে যে আপনার ব্রিথ নিতে দেবে না, আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার হার্ট রেট বাড়বে, 85%-এর উপরে চলে যায়। আমি এখন 85% হার্ট রেট করতে গিয়ে আমার হয়তো 5টা রাউন্ড দিতে হবে। হয়ারে যদি আমি মাস্ক পরে ওকে একটা রাউন্ড দিই, তার 85% হার্ট রেট উঠে যাবে। তার মানে আমি অল্প সময়ের মধ্যে ওরা মাস্ক পরে আমার কাজটা আদায় করতে পারছি। হ্যাঁ, সেই জন্য সে মাস্কটা অ্যাপ্লাই করে আমি ফার্স্টে 2-3 জনকে এটা অ্যাপ্লাই করতে বলছি। ওরা এটা বেটার ফিল করেছে। এখন সমস্ত প্লেয়াররাই বলতেছে যে এই মাস্ক আমরা ব্যবহার করতে পারি কিনা। আমরা সামনে চেষ্টা করব যে সমস্ত প্লেয়ারদের স্পেশাল কন্ডিশনিংয়ের জন্য এটা করা যায় কিনা। বাট এইটাই হচ্ছে যে ব্যাখ্যা, যে আপনার এই স্পোর্টস মাস্ক আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো একান্তই এটা হচ্ছে যে যেসব প্লেয়ারদেরকে আমরা মাঠে দৌড়াইতে পারতেছি না কোনো এক কারণের জন্য, তাদেরকে স্পোর্টস মাস্ক পরা দিচ্ছি, যাতে আমার কাজটাও হইলো, অন্যদিকে মাস্কও আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, হার্টের ক্যাপাসিটি বাড়লো। ন্যাশনাল টিম এমন একটা প্ল্যাটফর্ম, যখন যে প্লেয়ারগুলো আসবে আমাদের কাছে, আমরা শুধু তাদেরকে নিয়েই ট্রেন্ড আপ করবো। তবে আমরা প্ল্যান দেই যে কোন প্লেয়ার আসতেছে, মানে পাইপলাইনের যে কথাটা বলেন ওইসব প্লেয়ার। এখন সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যুস। ঠিক আছে, এই বিষয়ে যেটা হচ্ছে যে সাকিব কবে আসবে, কি করবে, সেটা নিয়ে আমি আগে থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনও সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করবো। সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার না। আপাতত পার্সোনালি কথা হয় না, বিভিন্ন অকেশনে হয়তো হাই হলো হয়, খুব একটা বেশি আসলে হয় না। কিন্তু ওইটাই মূলত বিষয়। সাকিব যখন দেশে আসবে, সব ক্রাইটেরিয়া ফুলফিল করে যখন আসবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন মনে করবে ইজ রেডি টু প্লে, আর রেডি ফর সিলেকশন, টাইমটা অনেক কম থাকবে, যেটা আপনাদের ফিটনেসের একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে কাজ করতে হয়। সো তাকে তো এখন থেকে মনিটর করাটা খুব বেশি স্বাভাবিক আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, মনিটরিং করাটা বিষয়। কিন্তু কথা হলো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব, তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। ঠিক আছে, সে নিজের থেকে। আমাদের প্লেয়াররা কিন্তু আপনারা অনেকেই বলে যে আমাদের প্লেয়াররা সেফ রেসপন্সিবল না, হয়তো ফিটনেসে ভালো নয়। তারা কিন্তু আসলে তাদের এখন আমি দেখতেছি যে তারা ফুড সম্পর্কে সচেতন, তারা ট্রেনারের সাথে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, তারা ফিজিওর সাথে সবসময় টাচে থাকে, সবসময় একজন ফিজিওর আন্ডারে থাকে। তো এই জিনিসগুলো এখন গ্রো করতেছে। আর সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। সো আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার ফিট হয়। না, আবার ডেটা নাই। বলারদের ব্যাপারটা হচ্ছে যে বলারদের নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন। বিশেষ করে বলারদের বিষয় না, আমরা চেষ্টা করতেছি বলারদের ওদের প্রিয়োরিটাইজেশন প্ল্যান করা হয়েছে, কে কখন খেলতেছে, কে কখন বেরোবে, কে কখন রিহ্যাবে চলে যাবে, এই ধরনের স্ট্রং একটা প্ল্যান করা হচ্ছে। ঠিক আছে, আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ফাস্ট বলারকে আপনারা জেনে থাকবেন যে আমরা বোলিংয়ে একটা মেথড দিই, যে 2-4-7 একটা থাকে, যে সপ্তাহে 7 দিন 2 দিনের বেশি বোলিং করা যাবে না। এই মেথডে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। একটা বলার হয়তো 2টা সিরিজ খেলবে, পরপর 3টা সিরিজ যদি খেলে, তাহলে আমরা
হয়তো কোচের সাথে আলোচনা করবো যে তাকে তার পরের সিরিজ তাকে না খেলায় এটা ডিলোডিং পিরিয়ডে নেওয়া যায় কিনা, তাকে রিহ্যাব করা আবার রেডি করা যায় কিনা। এখন একটা ফাস্ট বোলারকে আপনি কন্টিনিউ খেলাতে সে একসময় ইনজুরিতে পড়বে, আর ইনজুরি পরে 5 মাস বাইরে থাকার থেকে আমার মনে হয় এটা ভালো যে সে যখন ইনজুরিতে পড়বে তার ঠিক আগ মুহূর্তে তাকে আইনে রিহ্যাবে আবার রেডি করে নিয়ে আমরা টিমের জন্য দেবো।